আপনি কি দিনের পর দিন পেটের সমস্যায় ভুগছেন? কখনো ডায়রিয়া হচ্ছে, কখনো কোষ্ঠকাঠিন্য, খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস হচ্ছে, বুক জ্বলতেছে, সব পরীক্ষা নর্মাল, তবুও সমস্যা ঠিকই থেকে যাচ্ছে। আজ আমি কথা বলবো এমন একটি সমস্যার কথা যেটা ধীরে ধীরে মানুষের জীবনযাত্রাকে নষ্ট করে দেয়, আর সেটা হলো আইবিএস। দর্শক, এর আগেও আমি আইবিএস সম্পর্কে দুটো ভিডিও দিয়েছি, তো আজকে আইবিএস সম্পর্কে আমার 3 নম্বর ভিডিও। তো আমি ডাক্তার সঞ্জয় কুমার মোদক, আমার হোমিওপ্যাথিক চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, আসুন আমরা একটু শর্ট করে জেনে নিই আইবিএসটা আসলে কি। এর আগে আমি বলেছি, তারপর একবার স্মরণ করে দিচ্ছি। আইবিএস কোনো সাধারণ পেটের রোগ নয়। অনেকে এটাকে সাধারণ রোগ বলে ধরে নেয়, কিন্তু আসলে এটা কোনো সাধারণ রোগ নয়। এটা হলো ফাংশনাল ডিসঅর্ডার, মানে পতঙ্গ সবই ঠিক আছে পেটের ভিতর, কিন্তু কাজ ঠিকমতো করছে না। এখানে সমস্যা থাকে 3টা। প্রথমটা হচ্ছে অন্ত্রের নার্ভ সিস্টেমে, 2 নম্বরে হচ্ছে মস্তিষ্ক অন্ত্রের যোগাযোগে, আর 3 নম্বর হচ্ছে সবচেয়ে বড় কথা রোগীর মানসিক অবস্থায়। এজন্যই শুধু গ্যাসের ঔষধ খেলে বা অ্যান্টিবায়োটিক খেলেই আইবিএস ভালো হয় না। তো আইবিএস আসলে কি আমরা একটু ভালো করে জেনে নিলাম। আমরা পেটের সমস্যা হলে আমরা গ্যাসের ওষুধ খাই বা ডাক্তাররা আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু আসলে কিন্তু এই দুটো খেলে আইবিএস ভালো হয় না। আইবিএস একটা অন্য ধরনের, অন্য লেভেলের রোগ একটা। তো আসুন আমরা জেনে নেই, যিনি আপনাদের মধ্যে যারা আইবিএস রোগী আছেন তাদের সাধারণ লক্ষণগুলো কি কি, বা কোন সাধারণ লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে আপনার আইবিএস আছে। আমি আমার দীর্ঘদিনের প্র্যাকটিস জীবনে দেখেছি যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। 1 নম্বর যে লক্ষণটা, সাধারণ লক্ষণটা দেখা যায়, সেটা হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠছেন, উঠে দেখছেন যে কি পেট পরিষ্কার না হওয়া। এরপরে টয়লেট গেলেই দেখবেন যে কিছু একটা পেটে চাপ দিচ্ছে, মানে চাপ লাগে আর কি। এরপরে দেখবেন আপনার কখনো পাতলা পায়খানা হচ্ছে, আবার কখনো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বা পায়খানা শক্ত হয়ে যাচ্ছে বা হচ্ছেই না। হুটহাট, মানে ঠিক নেই কখন কোনটা হবে। এরপর একটা লক্ষণ হচ্ছে অল্প খেলেই আপনার দেখবেন যে পেট ভরে গেছে। আপনার খিদা লাগছে প্রচুর, মনে হচ্ছে আপনি অনেকগুলো খাবেন, কিন্তু একটু খেলেই দেখা যাচ্ছে আপনার পেটটা ভরে গেছে, বা মনে হবে আপনি অনেকগুলো খেয়ে ফেলছেন। এরপর আরও লক্ষণ আছে, যেমন গ্যাস জমে বুক ধরফর করে। আপনার গ্যাসে বুকে, মানে গ্যাস জমবে আর বুকে ধরফরানি করবে। এরপর টেনশন বাড়লে দেখবেন যে সমস্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ যত আপনি টেনশন করবেন তত আপনার পেটের সমস্যা বাড়তেছে। এই টেনশন কিন্তু একটা বিশাল পয়েন্ট আইবিএসের ক্ষেত্রে, মনে রাখবেন। অনেক রুগী বলবে যে আমার টেনশন করলেই কেন জানি পেটের সমস্যা বেড়ে যায়, ও কিন্তু আইবিএসের রুগী। আরেকটা জিনিস হচ্ছে, এই রোগীরা ভিতরে ভিতরে খুব ক্লান্ত হয়ে পড়ে। অর্থাৎ আইবিএসের রোগী দেখবেন যে মানে ও ভালো থাকাটা অ্যাক্টিং করবে যে আমি খুব সুস্থ, কিন্তু ও ভিতরে ভিতরে মারাত্মক ক্লান্ত। একটু বেশি কথা বললে, বা একটু হালকা ভারী কাজ করলে, বা একটু রাস্তা হাঁটলে, বা একটু পড়াশোনা করলে দেখবেন যে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে। তো আসুন কেন হোমিওপ্যাথি সকল চিকিৎসার চেয়ে আইবিএসের ক্ষেত্রে একটা আলাদা ট্রিটমেন্ট দেয়। আমাদের কাছে কিন্তু সেই সমস্ত রোগীরা আসে যারা অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক, ইউনানি সমস্ত কিছু শেষ করে তারপর কিন্তু হোমিওপ্যাথিতে আসে। এবং হোমিওপ্যাথিতে যদিও তারা যখন আসে, এটা কিন্তু একটা সিরিয়াস পর্যায়ে নিয়ে তারা আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা তাকে একটা বেটার ট্রিটমেন্ট দেই, এবং সেই ট্রিটমেন্টের মধ্য দিয়ে সে আইবিএস থেকে মুক্তি লাভ করে। এবং হোমিওপ্যাথিতে এটার আমার জানা মতে হোমিওপ্যাথিটার শ্রেষ্ঠ চিকিৎসা হয়।
কারণ এখানে আমরা ফিজিক্যাল সিমটমগুলোর সাথে সাথে আমরা রোগীর মানসিক এবং টোটালিটি অফ সিমটম নিয়ে তাদের চিকিৎসা দিয়ে থাকি। অন্য পদ্ধতি কিন্তু মানসিক সিমটমগুলোকে একদম গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এই ক্ষেত্রেই হোমিওপ্যাথি হচ্ছে একটা আলাদা চিকিৎসা ব্যবস্থা, যেটা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। তো হোমিওপ্যাথি রোগকে দেখে, হোমিওপ্যাথি শুধু রোগকে দেখে না, আমরা কিন্তু হোমিওপ্যাথি যেটা দেখে সেটা হচ্ছে রোগীকে দেখে। ঠিক আছে, আমরা কিন্তু রোগের চিকিৎসা দিই না, রোগীর চিকিৎসা দিই। তো এই যে আইবিএস রোগীর ক্ষেত্রে আমরা দেখি, 1 নম্বরে দেখি তার মানসিক মানে অবস্থা, তার মনের অবস্থাটা কেমন। 2 হচ্ছে ভয় দুশ্চিন্তা করা। 3 হচ্ছে খাবারের প্রতিক্রিয়া, সে কি খাচ্ছে না খাচ্ছে, তার পেটের সঙ্গে সেটা অ্যাডজাস্টপূর্ণ কিনা, এসব দেখি আমরা। এরপর দেখা হয় হচ্ছে তার পায়খানার ধরন, সে যে পায়খানা করছে বা টয়লেটে যাচ্ছে তার পায়খানা কেমন হচ্ছে, কখনো কঠিন পায়খানা হচ্ছে কিনা, কখনো পাতলা পায়খানা হচ্ছে কিনা, কখনো বা পিচ্ছিল পায়খানা হচ্ছে কিনা, বা পায়খানার সঙ্গে আম যাচ্ছে কিনা। ঠিক আছে, এরকম সিমটমগুলো দেখা হয়। এসব মিলিয়ে মেডিসিন সিলেক্ট করা হয়। এজন্যই হোমিওপ্যাথি এখানে গভীরভাবে কাজ করে, অর্থাৎ আইবিএসকে হোমিওপ্যাথি পরিপূর্ণরূপে আরোগ্য করে। আসুন আমরা সেই রেমেডিগুলো সম্পর্কে একটু ধারণা নিই। এখানে একটা শর্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের হোমিওপ্যাথিতে আইবিএসের যে প্রধান মেডিসিনগুলো সেগুলো হচ্ছে নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম, আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যালোসক্ট্রিয়ানা, পালসেটিলা ইত্যাদি। তো আমি প্রথমেই যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা হচ্ছে এমন একটি মেডিসিন যে মেডিসিনটির সঙ্গে যে দেখা যায় যে যাদের জীবন খুব স্ট্রেসফুল, অর্থাৎ আপনি প্রচণ্ড স্ট্রেস নিয়ে চলতেছেন, অফিসে, ফ্যামিলিতে, সমাজের ক্ষেত্রে সর্বত্র স্ট্রেস ফিল করেন, ইয়োর লাইফ ইজ ফুল অফ স্ট্রেস। রাতে আপনি দেরিতে ঘুমান, স্লিপ লাইট, দাঁড়িয়ে বা মানে রাত্রে আপনি দেরিতে ঘুমান বা টেনশনের কারণে আপনি ঘুমাতে পারেন না। খাওয়ার পর আপনার পেট ভারী লাগে, খেলেই মনে হয় পেট ভারী হয়ে গেছে, বারবার টয়লেটে যাওয়ার চাপ আসে, কিন্তু বারবার আপনি টয়লেটে যান বন্ধু, আপনার টয়লেট পরিষ্কার হয় না। এই যে কয়টি লক্ষণ বললাম, এই কয়টি লক্ষণ হচ্ছে নাক্স ভূমিকার লক্ষণ। আরও কিছু লক্ষণ আছে মানসিক লক্ষণ, সংক্ষেপে আমি বলছি। এই লক্ষণগুলো যদি আপনার সঙ্গে মিলে যায়, আপনি কিন্তু এই ওষুধটিতেই আপনার আইবিএস ভালো হতে পারে। এরপর আমি 2 নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। অত্যন্ত চমৎকার একটা মেডিসিন, কি বলবো আর, অসাধারণ একটা মেডিসিন। আপনারা যারা আইবিএসসি রোগী আছেন তারা লক্ষ্য করবেন খাওয়ার পর আপনার গ্যাসে পেট ফুলে যায় কিনা, এরপর আপনার পেটের সমস্যাটা বিকাল 4টা থেকে রাত 8টার দিকে সমস্যা বেশি হয় কিনা। অর্থাৎ লাইকোপোডিয়ামের একটা অন্যতম লক্ষণ হচ্ছে আপনার যে সমস্যায় হোক, মানে আপনি যদি আইবিএসসি রোগী হন, আপনার সমস্যাটা বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে বেশি হবে। আপনার ভিতরে আত্মবিশ্বাস কম কিনা, যদি আপনার ভিতরে আত্মবিশ্বাস কম থেকে থাকে অবশ্যই আপনি লাইকোপোডিয়ামের রোগী। কিন্তু এমন একটা ভাব দেখান যেন আপনি প্রচণ্ড কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী, অর্থাৎ আপনার আত্মবিশ্বাস কম, বাইর থেকে আপনি দেখানোর চেষ্টা করেন যে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী, মানুষ আবার সেটা বুঝেও যায়। তো এ ধরনের লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি লাইকোপোডিয়ামের রোগী এবং আপনার আইবিএস এই মেডিসিনটিতে অনেক ভালো একটা রেজাল্ট দেবে। 3 নম্বর যে মেডিসিনটি আমি আলোচনা করব সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। বন্ধুরা, আপনারা এমন কেউ আছেন আপনাদের মিষ্টি খেতে খুবই ভালো লাগে, কিন্তু সেই মিষ্টি খেলে আপনার সমস্যা হয়? যদি এই সিমটমটা আপনার সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনি আর্জেন্টাম নাইট্রিকামের রোগী। এরপর দেখবেন আপনার টেনশন করলে সঙ্গে সঙ্গে ডায়রিয়া শুরু হয়ে যায়। আইবিএস রোগী যদি টেনশন করে দেখবেন যে ওর ডায়রিয়া শুরু হয়ে গেছে। এরপর আপনার পরীক্ষা হোক, ইন্টারভিউ হোক বা ভ্রমণের সময় হোক, এগুলোর আগে আপনার কিন্তু সমস্যা বেড়ে যায়। অর্থাৎ পরীক্ষা হোক, ইন্টারভিউ হোক, ভ্রমণ হোক,
এই যে আপনি এটা পরীক্ষায় যাবেন বা ইন্টারভিউ দেবেন বা ভ্রমণ করবেন, আপনার টেনশন চলে আসলো, আর টেনশন চলে আসলেই আপনার পেটের ভিতর মোচড়ামুচড়ি, মানে কী অবস্থা, সমস্যা বেড়ে যাচ্ছে। এবং সর্বোপরি আপনার মিষ্টি খেলে অবস্থা খুব খারাপ হয়, কিন্তু মিষ্টি কিন্তু আপনার খুব দারুণ প্রিয়। তো এই লক্ষণগুলো যদি আপনার সঙ্গে মিলে যায়, আপনি কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটি দিয়ে ভালো হয়ে যেতে পারেন। 4 নম্বর যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে অ্যালোসাকোট্রিনা। এই মেডিসিনটি যে লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে আপনার হঠাৎ করে পায়খানার চাপ আসবে, ধরে রাখতে পারবেন না, চেষ্টা করলে ধরে রাখতে পারবেন না, মনে হয় পড়ে যাচ্ছে এরকম মনে হবে। এরপর হচ্ছে আপনি যখন পায়খানা করবেন দেখবেন যে জেলির মতো থলথলে মল আসতেছে, জেলির মতো থলথলে মল হবে। পেটের নিচে একটা ভারী কিছু অনুভব হবে, যে একটা মনে হয় ভারী কিছু একটা তলপেটে আপনার আছে এরকম মনে হবে। এটি কিন্তু এই মেডিসিনের লক্ষণ। এরপর 5 নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে পালসেটিলা। অত্যন্ত চমৎকার একটা মেডিসিন, খুবই সুন্দর একটা মেডিসিন। আপনাদের যাদের লক্ষণ সব সময় বদলায়, অর্থাৎ সকালে একরকম আছেন, সকালে আপনার পেট একরকম আছে, দুপুরে একরকম, আবার সন্ধ্যার দিকে আরেক রকম সমস্যা, ঘন ঘন আপনার লক্ষণ বদল হয়ে যায়। ঠান্ডা খাবার আপনার পছন্দ, কিন্তু ঠান্ডা খাবারে আপনার পেটের প্রচণ্ড সমস্যা হয়। এরপর খোলা বাতাস আপনি ভালো পছন্দ করেন, অর্থাৎ খোলা বাতাসে আপনার খুবই ভালো লাগে, খোলামেলা জায়গা আপনার খুবই ভালো লাগে, বদ্ধ ঘরে আপনি একদম থাকতে পারেন না, ঠিক আছে, আপনার দম মানে কি ফুরিয়ে আসে। এরপর মানসিকভাবে খুব সেনসিটিভ, আপনি খুঁতখুঁতে স্বভাবের। মনে রাখবেন, একই আইবিএস হলেও, অর্থাৎ সবারই যদি একই আইবিএস রোগ হয়, কিন্তু সবার কিন্তু একই মেডিসিন হবে না। যে রুগীর সঙ্গে যে মেডিসিনের মানসিক এবং দৈহিক সিমটমগুলো মিলে যাবে, সেই রুগী কিন্তু সেই ওষুধেই ভালো হবে। এখানে হচ্ছে হোমিওপ্যাথির একটা মানে কি বৈচিত্র্য, অর্থাৎ একই মেডিসিন দিয়ে প্রত্যেক আইবিএসের রুগী ভালো হবে না, এক এক রুগীর ক্ষেত্রে এক একটা মেডিসিন কাজ করবে। তো এখন আমি আপনাদেরকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সতর্কতামূলক কথা বলবো, সেটি হচ্ছে হোমিও রেমেডির নাম জানলেও নিজে নিজে ঔষধ শুরু করবেন না কখনো, ভুল করেও। আমি যে নামগুলো বলেছি এগুলো আপনার সঙ্গে মিললেই যে আপনি শুরু করবেন এমনটা করবেন না, প্লিজ। আপনাদেরকে হাত জোর করে বলতেছি, আপনারা এই কাজটা করবেন না, কারণ ভুল রেমেডি সমস্যা আরও জটিল করতে পারে। আইবিএস চিকিৎসায় সঠিক বিশ্লেষণই সবচেয়ে জরুরি, অর্থাৎ একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে আসুন, ডাক্তার সাহেব ঠিক করে দেবেন আপনার সমস্যাগুলো কী এবং কোন লক্ষণগুলো আপনার কোন রেমেডির সঙ্গে 100% মিলে যাচ্ছে, তখনই সেই রেমেডিটা ডাক্তার সাহেব আপনার জন্য প্রেসক্রাইব করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এক এক রুগীর ক্ষেত্রে এক এক ধরনের পটেন্সির দরকার হতে পারে। যেমন কোনো রুগীর ক্ষেত্রে 30 পটেন্সিতেই সে ভালো থাকবে, কোনো রুগী আবার দেখা যাবে যে 6 পটেন্সিতে ভালো থাকবে, আবার কোনো রুগী দেখা যাবে যে 1M বা 10M বা 200তেও ভালো থাকবে। সুতরাং আপনার জন্য কোন পটেন্সিটা উপযুক্ত এটা কিন্তু আপনি বুঝবেন না, অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে জীবনযাপনে তিনটি পরিবর্তন আপনারা জীবনযাপনে নিয়ে আসবেন। সেটি হচ্ছে ওষুধের পাশাপাশি খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবেন। আমরা অনেকে তাড়াহুড়ো করে খাই সময়ের জন্য, আমি অফিসে যাব তাড়াহুড়ো করে খেলাম, এরকম করে খাওয়া যাবে না। আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, যত চিবিয়ে চিবিয়ে খাবেন তত আপনার মুখের লালা খাবারের সঙ্গে মিশবে, এবং এই লালা মিশ্রিত খাবার পেটে গেলে পরে পেট কিন্তু খুব ভালোভাবে সেটাকে হজম করতে পারবে। 2 নম্বর হচ্ছে রাত্রে দেরিতে খাওয়া বন্ধ করবেন। আপনারা যারা আইবিএস রুগী তারা অবশ্যই রাতের খাবারটা সন্ধ্যা 6টার আগে শেষ করে ফেলবেন, কারণ সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু পাকস্থলী অনেক দুর্বল হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। এখন আপনার পাকস্থলী এমনিতেই দুর্বল, তাকে যদি আপনি রাত্রে আবার খাবার দেন, আপনার পাকস্থলী কিন্তু সেটা মেনে নিতে পারবে না, বরং আপনার পাকস্থলী আরও উল্টাপাল্টা কাজ করে আপনার পেটকে দুর্বল করে দেবে। এরপর 3 হচ্ছে নিজের মানসিক চাপকে গুরুত্ব দেবেন। হুদাই বা অহেতুক মানসিক চাপ নেবেন না, এটা মনে রাখবেন পেট আর মন একই সাথে কাজ করে। পেট এবং মন
এটা কিন্তু অনেক সম্পর্ক এই দুটার সঙ্গে। তো পরিশেষে বলতে চাই, আইবিএস কোনো অভিশাপ নয়, সঠিক পথে চিকিৎসা হলে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং এটাকে সারা জীবনের জন্য খতম করা সম্ভব। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটাকে শেয়ার করুন, কারণ আইবিএস একটা অত্যন্ত খতরনাক রোগ। এটাকে শেয়ার করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আপনারা কোন ধরনের ভিডিও পেতে পছন্দ করেন বা চান, এবং একটা অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।